মানুষের চোখের জলটা যদি না বোঝে তাহলে কিন্তু সেই চোখের জল যেটার অন্যতম কারণ তারা হয়ে দাঁড়াচ্ছে। আমরা জানি হকারের কাণ্ডটা, আমরা জানি হকার উচ্ছেদ কিভাবে করা হচ্ছে, সেই চোখের জলেই কিন্তু এই সরকার ভেসে যাবে, এইটুকুনি। যারা নারী সুরক্ষার কথা বলেছে তারা যখন আজকে সরকারে, তারা তো এই কথাটা বলেছিল, কিন্তু তাদের সরকার চলাকালীন আমরা সকলে জানি যে 12টা রেপের ঘটনা ঘটে গেছে, কিন্তু সেটা নিয়ে কিন্তু তারা মৌনব্রত পালন করছে, কোনো বক্তব্যই তারা রাখতে পারছে না। আজকে সেই রাম মন্দির ট্রাস্টে যেই টাকা এতদিন দান পড়েছে সেই টাকা কিন্তু উধাও, অর্থাৎ এটা কত বড় একটা স্ক্যাম আপনারা বুঝতে পারছেন। আর সের কণ্ঠস্বরে জয় বাংলা স্পষ্ট করে দিচ্ছে যে এই মাটি এবং এই মাটির মানুষের প্রত্যেকটা হৃদয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাস করছে, আগামী দিনেও বাস করবে। তৃণমূল কংগ্রেসের জন্মদাতা তো নয়, তো হঠাৎ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদি বুমের সামনে এই কথা বলতে শুরু করে দেয় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস, এটা অত্যন্ত হাস্যকর। কপিল শর্মার শো আপনারা দেখেন, কপিল শর্মার শো দেখার পরবর্তীতে আপনারা কতটা হাসেন আমি জানি না, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এইসব বক্তব্য শোনার পরবর্তীতে আমাদের ওরকম একটা লাফিং সেশন চলে। এই বানরের সেনারা যদি মনে করে যে আগামী দিনে তারা একটা বড় বিপ্লবী মুখ হিসাবে দাঁড়াবে, এই বানরের সেনাদের জায়গা কিন্তু বিহাইন্ড দ্য বার্ডস হবে, এইটুকুনি আমরা বলতে পারি। দেখুন, যে বিলো দ্য বেল্ট রাজনীতি করার চেষ্টা করছে, তারা মনে করছে যে এই জিনিসটা বাংলার সংস্কৃতির সাথে তারা ঘুলিয়ে মিলিয়ে দেবে। বাংলার মানুষ বাংলার সংস্কৃতি কিন্তু এই জিনিসটাকে কোনোদিনই গ্রহণ করেনি, আগামী দিনেও কোনোদিন গ্রহণ করবে না। কিন্তু সেখানে দাঁড়িয়ে মহুয়া মৈত্র যখন বাঘিনীর মতো আমাদের পতাকাটাকে সামনে রেখে বারবার এই কথাটা বলছিলেন যে আমাদের পতাকাটা সেখানেই থাকবে, এখানেই থাকবে, আর এই বানরের দল তারা শুধুমাত্র এই নাচন কোদনি করে যাবে, তখন একটা জিনিস বারবার মনে হচ্ছিল যে যারা নারী সুরক্ষার কথা বলেছে তারা যখন আজকে সরকারে, তারা তো এই কথাটা বলেছিল, কিন্তু তাদের সরকার চলাকালীন আমরা সকলে জানি যে 12টা রেপের ঘটনা ঘটে গেছে, কিন্তু সেটা নিয়ে কিন্তু তারা মৌনব্রত পালন করছে, কোনো বক্তব্যই তারা রাখতে পারছে না। শুধুমাত্র সেটা কেন, তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন প্রধানমন্ত্রী প্রথম এসেছিলেন, যখন আমাদের ইলেকশন চলছিল, ঠিক সেই সময় প্রধানমন্ত্রীর বক্তব্যর পরবর্তীতে হঠাৎ করে কি হলো, শশী পাজার বাড়িতে আক্রমণ করা হলো। আর এখন দেখতে পাচ্ছি মহুয়া মৈত্র যেখানে সকলকে নিয়ে মিটিং করছে, সেই মহুয়া মৈত্রকে টার্গেট করে বিভিন্ন ডিম, টমেটো আর যা সব পত্র রয়েছে সেইগুলো দিয়ে তার পরবর্তীতে তাদেরকে আহ্বান দেখিয়ে তারা নিজস্ব বিপ্লবী সাজার চেষ্টা করছে। কিন্তু বারবার একটা কথাই বলবো যে এইভাবে বিপ্লবী সাজা যায় না। আজকে বাংলার মানুষের কণ্ঠস্বরে জয় বাংলা স্পষ্ট করে দিচ্ছে যে এই মাটি এবং এই মাটির মানুষের প্রত্যেকটা হৃদয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাস করছে, আগামী দিনেও বাস করবে। জোর জবরদস্তি কারোর হৃদয় দখল করা যায় না। মিডিয়া তো এটা জনরোষ বলে চালিয়ে দিচ্ছে। জনরোষ কোথাকার জনগণ, এই প্রশ্নটা যদি আমরা সকলে করি, সেখানে আপনাদেরকে বুঝতে হবে কোনোদিন একটা সাধারণ জনগণ বিজেপির পতাকা নিয়ে তার পরবর্তীতে হাটে ডিম নিয়ে সেখানে উপস্থিত হবে না। আমরা একটা কথা বলে থেকেছি যে মিড ডে মিলের যেই বাচ্চাদের থাল থেকে ডিমটা সরিয়ে নেওয়া হয়েছে, চুরি করে নেওয়া হয়েছে, সেই ডিমটা চুরি করে তার পরবর্তীতে পেটি পেটি ডিম পাঠিয়ে দেওয়া হয়েছে এইসব বানরদের সেনাদের কাছে। এবং আমি একটা কথা বলতে চাই যে এই বানরের সেনারা যদি মনে করে যে আগামী দিনে তারা একটা বড় বিপ্লবী মুখ হিসাবে দাঁড়াবে, এই বানরের সেনাদের জায়গা কিন্তু বিহাইন্ড দ্য বার্ডস হবে, এইটুকুনি আমরা বলতে পারি। এবং বারবার একটা কথা বলবো যে এই সংস্কৃতি কোনো দিন আমাদের বাংলার রাজনীতিতে হয়নি এবং আগামী দিনেও আমরা হতে দেব না। তাই যারা চক্রান্ত করে এই নোংরামিটাকে আমাদের রক্ত করে দেওয়ার চেষ্টা করছে, বাংলার রক্ত করে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা সকলে রুখে দাঁড়াবো এবং তাদের বিরোধী কণ্ঠস্বর হিসাবে আমরা তৃণমূল কংগ্রেসের পতাকাটা নিয়ে রাস্তায় নামতে হলে আমরা সকলে রাস্তায় নামবো। ঋতব্রত আজকে গিয়েছিল। আসলে কি জানেন তো, ওই চেলাপুলোরা যেই জিনিসটাই করে বেড়ান না কেন, আমরা দিন শেষে দেখতে পারি যে বড় সাহেবকে কিন্তু সেই গান্ধীজির সামনেই মাথা নত করতে লাগে। সেই দৃশ্য আমরা দেখেছি যিনি বিদেশ ভ্রমণে রয়েছেন, উনি বেশিরভাগ বিদেশ ভ্রমণেই থাকেন, ওনাকে ভারতবর্ষে সেরকম দেখা যায় না। সেই বিশেষ ব্যক্তি কিন্তু বিদেশ ভ্রমণে থাকাকালীন গান্ধীজির মূর্তির সামনে মাথা নত করতে বাধ্য হয়েছেন। কিন্তু তাদের চেলাপুলোরাই হঠাৎ করে নিজেদেরকে আবারও, যে বিপ্লবী সাজার কথাটা বললাম, নিজেদেরকে সো কল্ড বিপ্লবী দেখানোর জন্য গান্ধীজির মুখে ওই কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু কি জানেন তো, যারা মনে করে যে গান্ধীজির মুখে কালো কাপড় বেঁধে দিয়ে তারা একটা নিজেদের জায়গা ভালো করতে পারবে, এই সমাজ তাদেরকে কতটা মান্যতা দিচ্ছে সেটা একটা বড় প্রশ্ন। এই সমাজ তাদেরকে বা এই প্রত্যেকটা ব্যক্তির মানসিকতাকে সেই কালো মানসিকতা হিসেবেই কিন্তু মান্যতা দেয়। হয়তো এটাই লাভ হলো,
আসলে কি জানেন তো, গুরুজন যেই পথটা দেখাচ্ছে সেই পথ অনুসারেই, সেই পথ অনুসরণ করেই তারা আগামী দিনটা চলার চেষ্টা করছে। আমরা এই খবরও তো পেয়েছি, আপনারাও আশা করছি পেয়েছেন, যে যেই রাম মন্দিরকে সামনে রেখে তার পরবর্তীতে একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা হয়েছিল, যেটা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদিবাবু, আজকে সেই রাম মন্দির ট্রাস্টে যেই টাকা এতদিন দান পড়েছে সেই টাকা কিন্তু উধাও। অর্থাৎ এটা কত বড় একটা স্ক্যাম আপনারা বুঝতে পারছেন। আর কাকে সামনে রেখে সেই স্ক্যামটা করা হচ্ছে, কার নাম করে তার পরবর্তীতে সেখানে সেই সম্পত্তিটা বাড়ানো হয়েছিল। আজকে 5,000 কোটি, যদি খুব ভুল না করি, এরকম একটা বড় সংখ্যক টাকা কিন্তু সেখানে রয়েছে, এবং সেই টাকাটা কিন্তু আজকে সেই স্ক্যামে আমরা সকলে দেখতে পাচ্ছি, সেই দৃশ্য আমাদের সকলের চোখের সামনে উঠে আসছে। যারা রামচন্দ্রকে বিক্রি করে দেয় নিজেদের ধান্দাদের জন্য, তো সেখানে দাঁড়িয়ে আগেও বলেছিলাম যে রামচন্দ্রের পাশ থেকে সীতামাতাকে সরিয়ে দিয়েছিলেন তারা, তার পরবর্তীতে দেখেছিলাম যে তাদের মুখ থেকে নারী সুরক্ষার কথা উঠে এসছে। এখন দেখতে পাচ্ছি যে বাংলার বুকে 12টা রেপ হয়ে গেছে, কিন্তু তারা মৌনব্রত পালন করছেন, বিধানসভায় এই নিয়ে কোনো বক্তব্য রাখছেন না। আবারও দেখতে পাচ্ছি রাম মন্দিরকে সামনে রেখে, স্বয়ং ভগবানকে সামনে রেখে, ঈশ্বরকে সামনে রেখে তার সেখানে কত মানুষজন ডোনেশন করছে, কত মানুষজন নিজেদের মন প্রাণ দিয়ে টাকাটা দিচ্ছে, সেই যা টাকাটা কি করে চুরি করতে হবে সেই জিনিসটার প্ল্যানিং প্লটিং চলছে। এইভাবে কোনো দিন ভালো বাংলা গড়ে উঠবে সেটা আমি মনে করি না। তাই যারা এইসব কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছে তাদেরকে বুঝতে হবে যে মূলত তাদেরকে এবার মানুষের চোখের জলটা যদি না বোঝে, তাহলে কিন্তু সেই চোখের জল, যেটার অন্যতম কারণ তারা হয়ে দাঁড়াচ্ছে, আমরা জানি হকারের কাণ্ডটা, আমরা জানি হকার উচ্ছেদ কিভাবে করা হচ্ছে, সেই চোখের জলেই কিন্তু এই সরকার ভেসে যাবে, এইটুকুনি বলতে পারি। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন আপনারা তাহলে কি তৃণমূল নন? কে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? বিরোধী দলনেতা। কোন দলের বিরোধী দলনেতা? বিধানসভার বিরোধী দলনেতা, সেলফ ক্লেমড আমি যতটা জানি। এবং সেখান থেকে দাঁড়িয়ে ওনাকে আমি অন্য কোনো দৃশ্য দ্বারা চিনি, সেটা হচ্ছে ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আগে, একটা অ্যালপেনলিবে ক্যাসি জিব লাপলাপাই এরকম একটা ব্যাপার চলতো, জানেন তো, একটা অ্যাড চলতো। তো সেই অ্যাডের সাথে যেটা বেস্ট ফেস যায়, সেই ফেসটা আমি মনে করি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যায়। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্মদাতা তো নয়। তো হঠাৎ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদি বুমের সামনে এই কথা বলতে শুরু করে দেয় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস, এটা অত্যন্ত হাস্যকর। কপিল শর্মার শো আপনারা দেখেন, কপিল শর্মার শো দেখার পরবর্তীতে আপনারা কতটা হাসেন আমি জানি না, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এইসব বক্তব্য শোনার পরবর্তীতে আমাদের ওরকম একটা লাফিং সেশন চলে, কারণ উনি একটা জোকারে পরিণত হয়ে যাচ্ছে, রাজনৈতিক জোকারে, যিনি নিজে শুধুমাত্র নিজের স্বার্থর জন্য তার পরবর্তীতে একটা দল ভাঙানির খেলা খেলছে কোনো বড় সাহেবের নির্দেশিকা অনুসারে। তাই যারা এই উইপোকাদেরকে নিয়ে সংসার বানানোর চেষ্টা করছে, আমি বারবার বলবো এই উইপোকারাই কিন্তু অন্যতম কারণ হবে তাদের গোটা সাম্রাজ্য ভেঙে যাওয়ার। এইসব উইপোকাদেরকে নিয়ে আমরা কথা বলা পছন্দ করি না। রচনা ব্যানার্জিকে নিয়ে কি বলবেন? একের পর এক মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করতে থেকে আমরা শান্তি নিয়ে কিছু জানতেনই না দুর্নীতি নিয়ে। দেখুন, রচনা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আপনি কি অত বড় কমপ্লেক্সে থাকার মতো যোগ্যতাটা রাখেন, তাহলে কিন্তু আপনি প্রশ্নটা করতে পারবেন। এটা রচনা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি। তো বিশ্বাস করুন, আমি অত বড় কমপ্লেক্সে থাকি না, আমাদের অত বড় যোগ্যতা নেই। কিন্তু কি জানেন তো, একটা যোগ্যতা আমাদের রয়েছে, আমরা কিন্তু দুঃসময় পিঠ দেখিয়ে পালিয়ে যাই না, আমরা জনগণদের হাত ছেড়ে তার পরবর্তীতে নিজেদের ধান্দার কথা ভাবি না। আমরা ওই পয়সার লোভে তার পরবর্তীতে যাকে এতদিন ধরে ওই পা ছুঁয়ে নমস্কার করে আসতাম, প্রায় মা বলতাম, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তার পিঠে ছুরি কিভাবে আমরা পুঁতবো সেই জিনিসটার কথা ভাবি না। তাই যারা এই জিনিসটার কথা ভাবে, আমার একটা জিনিসই শুধু খারাপ লাগছে, যে যেই জায়গার উনি এমপি ছিলেন সেই লোকজনদের কথা ভেবে আমার সত্যি খারাপ লাগছে, যে একটা ভুল মানুষের উপর হয়তো আমরা একসময় ভরসা করেছিলাম, কিন্তু সেই গিরগিটি এখন যখন রং দেখিয়েই দিয়েছে, তাহলে গিরগিটিকে তার নিজস্ব জায়গাতেই আবার ফিরিয়ে দেওয়া হোক। এবং সাধারণ জনগণ সেই জিনিসটাই করছে, দেখতেই পাচ্ছেন যে যখনই ফোন খুলছেন ওনাকে নিয়ে খিল্লিই হয়ে যাচ্ছে। বারবার একটা কথা বলছি, এরা গোটা যে এই টিমটা রয়েছে তারা সকলেই একটা জোকারে পরিণত হয়ে গেছে। কিন্তু কি জানেন তো, জোকার বলেও জোকারকে অসম্মান করতে চাই না, জোকারও কিন্তু নিজেদের পেট চালানোর জন্য নিজেদের জীবন যুদ্ধটা করেন। কিন্তু এনারা এতটাই ধান্দাবাজ, এনারা কখন কার পিঠে ছুরি পুঁততে রাখবে সেটাকে কেন্দ্র করেই নিজেদের রাজনৈতিক পথ চলাটা চলাতে পছন্দ করেন। তো যাকে দিদি নাম্বার 1 থেকেই বের করে দিয়েছে লোকজন, তাকে নিয়ে আলাদা করে কথা বলার খুব প্রয়োজন কি? তিনি বলছেন যে বাংলার একমাত্র তিনি নায়িকা যিনি অমিতাভ বচ্চনের সাথে বই করেছেন। দেখুন, আপনি যেই কথাটা বলছেন, আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি একদম কালীঘাট দিদির বাড়ি তার ঠিক সামনে। এখান থেকে কিছুক্ষণ আগে যেই মানুষটা বেরালেন সেই মানুষটার নাম হচ্ছে জয়া বচ্চন। তো আমি মনে করি উনি যখন বুক চিতিয়ে এইসব কথা বলেছেন, উনি একমাত্র নায়িকা, এই নায়িকা ওই নায়িকা,
আসল খলনায়িকা কিন্তু যিনি বাস্তবে অমিতাভ বচ্চনের হোম মিনিস্টার, উনি নিজেই এই কথাটা বলে থেকেছেন যে অমিতাভ বচ্চনের হোম মিনিস্টার হচ্ছেন ওনার ওয়াইফ, সেই জয়া বচ্চন কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে। তো কি জানেন তো, যারা এইসব বেশি আওয়াজ করে, যারা বেশি ঝনঝনায়, তাদের কিন্তু বাস্তবে কতটা মূল্য সেই জিনিসটা বোঝার ক্ষমতা আপনাদের সকলের আছে। আলাদা করে আমার মুখটা কেন খোলাচ্ছেন? একদম শেষ প্রশ্ন যাবো, যেখানেই হাত দিচ্ছি সেখানেই ধ্বংস দেখতে পাচ্ছি। মমতা ব্যানার্জিকে খোঁজো মুখ্যমন্ত্রী। দেখুন, উনি কোন ধ্বংসের কথা বলছেন সেটা তো আমার জানা নেই, কিন্তু আমি একটা কথা বলবো যে উনি হয়তো এখনও স্বপ্নের দুনিয়ায় বাস করছেন, এবং তাই জন্যেই বিধানসভার যেই মঞ্চ মারফত আমরা আজকের দিনের উন্নয়ন এবং আগামীর পথ চলার কথা শুনবো, সেই জিনিসটাই মনে করি সেই মঞ্চটাকে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কিছু স্বার্থ চরিতার্থের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে দাঁড়িয়ে ঠিক করা হচ্ছে যে 21শে জুলাইকে কেন্দ্র করে যখন বিরোধীরা ফিতে দিয়ে রাস্তা মাপছে, তাদের উপর কখন এফআইআরটা হবে, কখন তাদেরকে ডাকা হবে, এবং তার পরবর্তীতে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতাকে কেন্দ্র করে ধিক্কার জানানো হচ্ছে। আমি মনে করি যে মাননীয় শুভেন্দু অধিকারী, বিশ্বাস করুন আমাদের শিক্ষা ওনার নামটা বলার আগে মাননীয় কথাটা যুক্ত করতেই শিখিয়েছে, তাই মাননীয় শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে একটা কথা বলতে চাই যে আপনি এখন আমাদের বাংলার সিএম, তো যেইভাবেই হয়ে থাকুক না কেন, এখন আপনি যখন সিএম, আমরা এক্সপেক্ট করব যে নারী সুরক্ষার কথা, যেই কথাগুলো আপনারা বলে থেকেছেন সেইগুলো এবার আপনারা ইমপ্লিমেন্ট করবেন। আপনাকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন 12 জন মেয়ের উপর কিন্তু এরকম অত্যাচার হয়েছে, পৈশাচিক অত্যাচার হয়েছে, সেইগুলোর উপর একটু নজর দিন যে এত সংখ্যক মানুষজনদের যারা সাধারণ জীবিকা আপনারা শেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলেন, যে বুলডোজারের রাজনীতি আমার বাংলার মাটি কোনোদিন দেখেনি বা দেখতেও চায়নি। যখন সেই বুলডোজারকে ব্যবহার করলেন, তখন সেই মানুষের চোখের জলটা যখন পড়ছে, আপনার উচিত ছিল সেই চোখের জলটা দেখার, বোঝার এবং তাদের পাশে দাঁড়ানোর, যেগুলো আপনারা করছেন না। সেইগুলো দয়া করে করুন। আপনারা নিজেদের এই বিরোধী দলনেতার অ্যাটায়ার থেকে এবার বেরিয়ে অবশেষে যদি নিজেকে মান্যতা দিতে পেরে থাকেন যে আপনি সিএম, তাহলে সেই সিএমের কাজটা করুন, বিরোধী দলনেতার অ্যাটায়ার থেকে বেরান। আর না হলে আমাদের বাংলার জনগণ আপনাকে এই আপনার প্রিয় অ্যাটায়ারে খুব শীঘ্রই ফিরিয়ে দেবে, এইটুকুনি বলতে পারি। 21শে জুলাই এখন যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি নিজেও 21 জুলাই মানিয়েছিলেন, কিন্তু এখন তিনি পারমিশন দিচ্ছেন না, কি বলবেন? আসলে কি জানেন তো, যখন আমি যেটা চাই সেই জিনিসটাই হতে হবে। অর্থাৎ যেই ব্যক্তিটার কথা আপনি উল্লেখ করলেন, সেই ব্যক্তিটা একসময় এই বিজেপি নামক দলটাকে নিয়ে কত কটূক্তি করেছে, এই জিনিসটা আমার কথা নয়। আপনি যদি ওই পিছনে একটু প্রিভিয়াস হিস্ট্রিগুলোতে যান তাহলে আপনারা দেখতে পারবেন। শুধুমাত্র তাই কেন যে এই বিজেপিকে চোর বলেছে, আজকে উনি কি সেই বিজেপির সম্রাট হয়ে বসে পড়ল? এটা একটা বড় প্রশ্ন। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি সেই 21শে জুলাইয়ের মঞ্চ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া সেই ব্যক্তি, আজকে যদি ওনার হঠাৎ করেই মনে হয় যে গোটা বিষয়টা তাদের অঙ্গুলি হেলনে চলবে এবং 21শে জুলাইয়ের আবেগটাকে উনি নষ্ট করে দিতে পারবেন, এটা অত্যন্ত হাস্যকর, এটা অত্যন্ত অ্যাপলিটিক্যাল বলে আমি মনে করি। কারণ রাজনৈতিক কোনো একজন ব্যক্তি ওই 21শে জুলাইয়ের মঞ্চ এবং সেই 21শে জুলাইয়ের মঞ্চের প্রতি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর আবেগের কথা জানে, বোঝে এবং সেটাকে মান্যতা দেয়, সেটাকে কিন্তু শ্রদ্ধা করে। তাই বারবার একটা কথা বলতে চাই যে যারা ওই 21শে জুলাইয়ের মঞ্চটাকে আগের দিন রাত্রিবেলা গিয়ে ছুঁয়ে মাথা ঠুকে আসে, তারা কিন্তু সকলে জানে যে সেই মঞ্চটা শুধুমাত্র একটা বেদি বা একটা ওই কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি করা একটা মঞ্চ নয়, সেটা আমাদের কাছে মন্দির। তাই সেই মন্দিরকে সম্মান এবারও তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা করবে। বিরোধীরা ক্ষমা করবেন, সরকারে যিনি বসে আছেন সেই শাসক যতই চেষ্টা করুক না কেন। তাই বারবার একটা কথা বলবো, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান।